আজ 7ই আগস্ট শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবর শুরুতেই হেডলাইন্স। বিল এখনও আইন হয়নি। পশ্চিমবঙ্গ গুন্ডা দমন বিলের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে। সর্বনাশ, 2000 টাকার উপরে ইউপিআই পেমেন্ট করলেই দিতে হবে মোটা টাকা চার্জ। জানুন সরকার কি বলছে। সপ্তম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি, রিপোর্ট জমা পড়ল নবান্নে। উত্তাল ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া মোড়, প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় রাজি হেমন্ত সরকার। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি, বিরাট পালাবদল। স্ক্রিপ্ট বা টেলিকম্পটার ছাড়াই উত্তর দিতে চেষ্টা করব, ইনস্টাগ্রামে তরুণদের কাছে প্রশ্ন চেয়ে মোদিকে খোঁচা রাহুলের। বিহারে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন, বাকিপুরের পর রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল। গণকবরে শায়িত শয়ে শয়ে প্যালেস্তিনীয়, 23-এর ইসরায়েলি হামলায় নিহতদের দেহ উদ্ধার ধ্বংসস্তূপ থেকে ভিডিও ভাইরাল। 25 কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স, মহামেডান থেকে বিতাড়িত হুমায়ুন, অথই জলে ক্লাব। 50,000 টাকার স্কুটি কিন্তু জরিমানা 10 লাখ, দেখে হতবাক ট্রাফিক পুলিশ। পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির সূচনা মুখ্যমন্ত্রীর। 10.20 লক্ষ উপভোক্তার জন্য 6,122 কোটি টাকার সহায়তা। শব্দদূষণ রোধে মসজিদে মাইক না, ধর্ম করুন বাড়িতে, বললেন শ্রমিক, হাইকোর্টে প্রতিবাদী নওশাদ। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন, দেরি হবে কাদের দিতে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। হাইকোর্টে চরম ধাক্কার পরেই তোলপাড়, সব মামলা তোলো, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে সেটিং করো, অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। গ্যাসের সিলিন্ডারে ফের বড় ধাক্কা, মহার্ঘ হতে চলেছে রান্নার গ্যাস, জেনে নিন নতুন দাম। অনেক আগে থেকে মেসেজ করেছিলাম, শুভেন্দুর কাছ থেকে কি চাইলেন হুমায়ুন কবির, বললেন মানুষ মাত্রই। কয়েক ঘন্টার নোটিশে 31,500 কোটি টাকার স্টক বিক্রি করল মোদী সরকার, এলআইসির বিক্রির পথে কেন্দ্র। কতদিন সবাই বিচারের জন্য অপেক্ষা করবে? আরজিকর কাণ্ডের তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, প্রশ্নের মুখে সিবিআই। বিরাট খবর, ককরোচ সৌরভ দাসের প্রাসাদোপম 20 লাখি ভাড়ার বাংলোর দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকলো তারা, চক্রান্তের ভয়ঙ্কর তথ্য। বিদেশ যাত্রার অনুমতি পেতে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, দিলীপ বললেন চিকিৎসার জন্য নাকি অন্য কারণে। 15 জনের প্রাণহানি, লখনৌয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের। ধর্মীয় ভাবাবেগে আঘাতের হামলা, হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট মহুয়া মৈত্র, সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের। শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের। মসজিদের মাইক খোলা নিয়ে চড়ছে পারদ, দিল্লিতে শাহী দরবারে বাংলার 3 সংখ্যালঘু সাংসদ, কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা থেকে ধৃত জইশ জঙ্গিকে জেরায় উঠল চাঞ্চল্যকর তথ্য, চোখ কপালে এসটিএফ কর্তাদের। বৃদ্ধাশ্রমে মৃত্যু বাবার, ভিডিও কলে শেষকৃত্য দেখলেন 3 মেয়ে, পাঠালেন 5,100 টাকা। বাড়িতে ধর্ম পালন করুন, কোনো আপত্তি নেই, মসজিদ থেকে লাউড স্পিকার সরানোর তোড়জোড়ের মাঝেই বিস্ফোরক শ্রমিক। এবার জোরালো ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভ, সরাসরি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি, প্রশ্ন ফাঁস নয়, তাহলে কেন পথে পড়ুয়ারা। কাটাতার পেরিয়ে দার্জিলিং ভ্রমণ বাংলাদেশের, হিমালয়ের বুক থেকে সোজা ঠাই হোল্ডিং সেন্টারে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গ গুন্ডা কন্ট্রোল বিল বা গুন্ডা দমন বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিলটি এখনও পর্যন্ত আইনে পরিণত হয়নি এবং রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি না হওয়ায় এই মুহূর্তে এই মামলাটি অপ্রাসঙ্গিক। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আইন না হতেই মামলা কেন, কি জানালো আদালত। রাজ্যের সরকার বদলের পরেই পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা করতে পাশ হয়েছিল এই পশ্চিমবঙ্গ গুন্ডা বিল। কিন্তু বিলটি আইনে পরিণত হওয়ার আগেই এর বিভিন্ন ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মনে বেশ চিন্তার ভাঁজ ফেলেছে। জল্পনা শুরু হয়েছে যে এবার থেকে 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলেই নাকি অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে। যেহেতু বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে বড় শপিং মল সব জায়গাতেই আমরা ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়েছি, তাই এই খবরটি সামনে আসার পর থেকেই দেশ জুড়ে সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক কী ভাবছে তা বিস্তারিতভাবে সকলের জানা প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে নগদ টাকার বদলে ইউপিআই পেমেন্ট করাটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। ডিএ সহ বেতন কাঠামোর পরিবর্তনের পাশাপাশি এবার নতুন করে উঠে এসেছে আরেকটি প্রশ্ন, সপ্তম বেতন কমিশন চালু হলে কি সরকারি কর্মীদের ছুটির নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে পারে? সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে বিস্তর চর্চা আলোচনা হচ্ছে। কোন স্তরে রাজ্য সরকারি কর্মীর বেতন কতখানি বাড়তে পারে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। মনে করা হচ্ছে নয়া পে কমিশন চালু হলে একজন গ্রুপ ডি কর্মীর বেতন এখনকার তুলনায় 5000 থেকে 6000 টাকা বাড়তে পারে। এরকমই ভাবে অফিসার পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকের ক্ষেত্রে এই অঙ্কটা মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা অবধি বাড়তে পারে। সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন। টানা 12 দিন ধরে রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। প্রথমে সীমিত পরিসরে শুরু হলেও এখন সেই আন্দোলন গণ আন্দোলনের চেহারা নিয়েছে। চাপের মুখে অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে হেমন্ত সোরেন সরকার। যদিও ছাত্রদের স্পষ্ট দাবি, কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, সমস্ত আলোচনা হতে হবে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে এবং প্রকাশ্যে। গত 5 জুলাই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 14তম প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ছিল না এবং একাধিক অসঙ্গতি রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গত 29 জুলাই থেকে রাঁচিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা। সময়ের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন শত শত ছাত্রছাত্রী। আর ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই নয়, সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি। দলের নেতৃত্বের সঠিক ব্যক্তিকে রেখে ঝাড়াই বাছাই ছাড়াই তৃণমূল নেতাকর্মীদের দলে ঢোকার পথ প্রশস্ত করতে চায় কেন্দ্রীয় বিজেপি। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের পরে এবার নিচুতলার জনপ্রতিনিধিদেরও স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগদান করে সাংসদ হয়েছেন। বিধায়কদের কাউকে সরাসরি বিজেপিতে না নেওয়া হলেও ঋতব্রত তৃণমূল যে আসলে বিজেপির পার্কিং লট তা মোটামুটি সকলেই জানেন। এবার পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের দলে সামিল করতে চায় বিজেপি। ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং কর্মসূচি শুরু করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। নিট প্রশ্ন ফাঁস ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া অসন্তোষের আবহে তরুণ প্রজন্মের মন বুঝতে এবং তাদের সঙ্গে দূরত্ব ঘোচাতে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। শুধু ফেসবুক বা এক্স হ্যান্ডেল নয়, ইনস্টাগ্রাম, রেডিট, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নেট মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে নৈকট্য বাড়াতে সক্রিয় হলেন। ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং কর্মসূচি শুরু করেছেন রাহুল, যেখানে তিনি শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, শিক্ষার্থী এবং জেন জি, এটি আদতে আমেরিকায় বিপণন কৌশলের অঙ্গ হিসেবে বয়সভিত্তিক বিভাজন 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মানো প্রজন্মকে বোঝাতে ব্যবহার করা হয়। কথা আমি এখানে শুনতে এসেছি। সাম্প্রতিক বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জনসুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের বিজয়ের পর বিহারের রাজনীতিতে গুঞ্জন চলছে। রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এই ফলাফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উপনির্বাচনে পরাজয়ের পর বিজেপি পাটনায় একটি পর্যালোচনা সভা করে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ শীর্ষ নেতারা পরাজয়ের কারণ নিয়ে আলোচনা করেন এবং আগামী কয়েক মাসে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল তৈরি করেন। পর্যালোচনা সভায় বিজেপি কর্মীরা জানান, নির্বাচনের সময় বিরোধীদের বক্তব্যের সময়োপযোগী ও কার্যকর জবাব দিতে দলটি ব্যর্থ হয়েছে। দলটি এখন বুথ পর্যায়ে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে এবং জনসংযোগ অভিযান জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। সারিবদ্ধভাবে রাখা পরপর মরদেহ, কোনোটি মোড়া প্যালেস্টাইনের পতাকায়, কারো মরদেহের সঙ্গে মৃত ব্যক্তির ছবি। বছর 3 পর অবশেষে প্রিয়জনকে চিরবিদায় জানালেন তাদের স্বজনেরা। গাজা যুদ্ধের পর প্রথম দিকে
2023-এর শেষে ইসরায়েলি গোলাবর্ষণে নিহতদের দেহ অবশেষে উদ্ধার করা হলো ধ্বংসস্তূপের নিচ থেকে। খবরে প্রকাশ 112টি মৃতদেহ উদ্ধার হয়েছে, যাদের একসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। বিপুল জনসমাগমের মাধ্যমে শেষ বিদায় জানালেন প্রিয়জনেরা। হৃদয় বিদারক সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ইয়েমেন নাস ওয়ান নামের এক্সহ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ভিডিওটি, যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। জানা গিয়েছে এটি ছিল গাজায় হওয়া সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণকবরের অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে নিহতদের তালিকায় একই বংশের আবু সারিয়া এবং হাসাইনা পরিবারের 44টি শিশু, 38 জন মহিলা এবং 7 জন প্রতিবন্ধী ছিলেন। কথা দিয়েছিলেন ক্লাবের সব আর্থিক সমস্যা মিটিয়ে দেবেন, আর্থিক সমস্যার সমাধান করবেন, অন্তত 25 কোটি টাকা ক্লাবকে দেবেন। কিন্তু যাবতীয় প্রতিশ্রুতির একটাও পূরণ করেননি হুমায়ুন কবির, বরং তার সই করা একটার পর একটা চেক বাউন্স করেছে। এহেন পরিস্থিতিতে নওদার বিধায়ককে ক্লাব থেকে তাড়িয়ে দিল মোহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে ক্লাবের কার্যকরী কমিটি, সেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সভাপতির পদ থেকে সরানো হবে হুমায়ুনকে। কথা দিয়েছিলেন ক্লাবের আর্থিক সংকট মেটাবেন, সেই প্রতিশ্রুতির বিনিময়ে সভাপতির কুর্সিতে বসে পড়েন। কিন্তু হুমায়ুন কবিরের কাজে ক্রমেই তিতিবিরক্ত হয়ে পড়েন মোহামেডান কর্তারা। শোনা গিয়েছিল হুমায়ুনের সই করা চেক বাউন্স হয়েছে, সেটা একবার নয়, টানা 3 বার। গোটা ঘটনায় মোহামেডান কর্তাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। সোমবার তাকে আইনি নোটিশও পাঠানো হয় ক্লাবের তরফে। একটি স্কুটি, 96টি বকেয়া চালান এবং 10 লক্ষ টাকা জরিমানা। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনায় ঘটেছে গুরুগ্রামে। ট্রাফিক পুলিশ চেকিংয়ের সময় উল্টো দিক দিয়ে স্কুটি চালানোর অভিযোগে এক যুবককে আটকায়। ওই যুবকের মাথায় হেলমেটও ছিল না। এরপর স্কুটির তথ্য যাচাই করতে হতবাক হয়ে যান ট্রাফিক পুলিশ কর্মীরা। নিয়ম অনুযায়ী স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। স্কুটির আনুমানিক দাম প্রায় 50,000 টাকা। ট্রাফিক পুলিশের দাবি, গুরুগ্রামের রাজীব চক এলাকায় জোনাল অফিসার ASI বিজয় সিং তার দল নিয়ে গাড়ি পরীক্ষা করছিলেন। সেই সময় রাজীব চক থেকে মেদান্তা হাসপাতালের দিকে এক যুবককে উল্টো দিক দিয়ে স্কুটি চালিয়ে যেতে দেখা যায়। তার মাথায় হেলমেটও ছিল না। যুবকের নাম প্রশান্ত। স্কুটির কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি। এরপর স্কুটির নম্বর দিয়ে তথ্য যাচাই করা হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ। আগে বাংলার বাড়ি নামে পরিচিত এই প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। সরকারি তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 10,20,379 জন উপভোক্তাকে নির্মীয়মান আবাস সম্পূর্ণ করার জন্য মোট 6,122 কোটি 27 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের দাবি, এই আর্থিক সহায়তার ফলে নির্মীয়মান বাড়িগুলির কাজ দ্রুত শেষ হবে এবং প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা দ্রুত নিজেদের স্থায়ী আবাসে বসবাসের সুযোগ পাবেন। সূত্রের দাবি, যাচাই পর্বে 12,000-এরও বেশি উপভোক্তার তালিকায় বিভিন্ন ধরনের গরমিল ধরা পড়েছে। সেই কারণে আপাতত তাদের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মূলত যারা প্রথম কিস্তির টাকা পেয়ে লিনটেন স্তর পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, তারাই এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। রাজ্যের প্রায় সব মসজিদ থেকে খুলে ফেলা হতে পারে মাইক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনেই এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য জুড়ে। সরকার ও আইনি বিধান অনুযায়ী মসজিদ বা যে কোনো উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই নিষেধাজ্ঞা মেনে একাধিক মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে। আর এরপরেই পুলিশের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তুলে সরব ISF ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা। উল্লেখ্য, 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে জানিয়েছে যে উপাসনালয়ে মাইক ব্যবহার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। শব্দদূষণ রোধ করতে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা এবং পরিবেশ আইনের বিধি মেনে শব্দের ডেসিবেল সীমা লঙ্ঘন করলে প্রশাসন মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের আমলে এই প্রকল্পে এখন প্রতি মাসে যোগ্য মহিলারা 3,000 টাকা করে পেয়ে যাচ্ছেন। কিন্তু অগাস্টে এই টাকা অনেকেই পাননি বলে দাবি করছেন। যদি প্রশাসনের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হয়েছে যারা যোগ্য তারা প্রতি মাসের কিস্তির টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যাবেন, এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে এদিন এ বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের তরফে তাকে প্রশ্ন করা হয়েছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করা হচ্ছে, কেউ বলছেন RIP, কেউ বলছেন এই প্রকল্পটি ঘোষণার আগে একটু সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম সেটব্যাক। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, অন্নপূর্ণা ভান্ডার প্রথমেই 28 লক্ষ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে, তবে সকলে এখনই পাচ্ছেন না। অন্নপূর্ণা যোজনার টাকা আবেদনকারীদের দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে, তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই কেবল 17ই আগস্ট টাকা পাবেন। 10ই জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারেও জানিয়েছেন তিনি। কয়লা পাচার এবং নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুতর ফৌজদারি মামলার তদন্তের মাঝেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে গতকাল 5ই আগস্ট 2026 বুধবার কলকাতা হাইকোর্টে চরম ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগতা ভট্টাচার্যের একক বেঞ্চ তার বিদেশ যাওয়ার আবেদন সরাসরি খারিজ করে দেয়। আর এই আইনি ধাক্কার আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক তথা বর্ষিয়ান নেতা মদন মিত্র। তার এই দাবিতে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আদালত ও তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে কি শেষ পর্যন্ত রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করতেও মরিয়া হয়ে উঠছিলেন অভিষেক? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বৃদ্ধির জেরে এমনিতেই সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। এর মধ্যেই দেশের রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে আরও এক বড় ধাক্কা। খুব শীঘ্রই ফের বাড়তে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। তবে এই দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক কোনো যুদ্ধ বা তেলের বাজার নয়, বরং সরকারের নতুন একটি কর বা লেভি চালুর পরিকল্পনা রয়েছে। কেন বাড়ছে গ্যাসের দাম? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের জ্বালানি সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে চাইছে কেন্দ্র। অতীতে ইরান সংকটের সময় ভারত গ্যাস ও তেল সরবরাহে যে সমস্যার মুখে পড়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জরুরি অবস্থার জন্য জ্বালানি মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের এই স্ট্র্যাটেজিক রিজার্ভ পরিকাঠামো তৈরি করতে প্রায় $42 বিলিয়ন, প্রায় 3.6 লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। আর এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিশেষ কর বা লেভির মাধ্যমে তোলার পরিকল্পনা করা হয়েছে। নবান্নে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ সারলেন হুমায়ুন কবির। যে সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক আলোচনা। প্রসঙ্গত, উস্কানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে বিধানসভায় চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। হুমায়ুনের এক মন্তব্যের জেরে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়। সেই প্রসঙ্গের রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুর্শিদাবাদে গিয়ে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে এবং সমাবেশে যারা ডেকেছে তাদের আগে ধরা হবে। হুমায়ুনকে 25 বার ভেবে কথা বলার এবং নিজের মন্তব্য সংশোধন করার কড়া বার্তা দেন তিনি। এরপরে দেখা যায় হুমায়ুন কবিরকে একাধিক থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। মেসেজ করেছিলাম। এদিন হুমায়ুন কবির জানান, মুখ্যমন্ত্রীকে অনেক আগে থেকে মেসেজ করেছিলাম যে ওর সঙ্গে একবার দেখা করতে চাই। উনি আমার নবান্নের সময় দিয়েছিলেন। আমার সঙ্গে সন্ধে 6টা নাগাদ দেখা হয়। মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে কথা হয়।